বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম, সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এটি মূলত বাংলাদেশে কার্যরত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের একটি প্ল্যাটফর্ম। এই প্রতিষ্ঠানে ওই সকল প্রতিষ্ঠানই বা ওই সকল এমএফআই সদস্য হতে পারে যারা দেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে সনদপ্রাপ্ত হয়ে আসে। 1992 সালে প্রতিষ্ঠা লাভ করে 1997 সালে কোম্পানি আইনে নিবন্ধিত হয়। জনবলের দক্ষতা উন্নয়ন, তাদের জন্য লবিং এবং তা অ্যাডভোকেসি, একই সাথে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে এগুলো গবেষণা করা এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের কাজে বিভিন্ন সোর্সের সাথে যোগাযোগ করা, এগুলোই হচ্ছে মূলত সিডিএফের প্রধান কাজ। আজকে আমাদের পর্বটি 34তম পর্ব এবং এসকেএস গাইবান্ধা সৌজন্য অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমাদের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ দাউদ মিয়া এনডিসি আছেন, আমাদের এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব রাসেল আহমদ লিটন। আপনাদেরকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এখন কতগুলো এনজিও আছে এবং এদের মধ্যে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য কতগুলো প্রতিষ্ঠান এমএফআই হিসাবে কাজ করছে এবং এই যে এমএফআই হিসাবে যারা কাজ করছে এদের সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে রোল, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু কাইন্ডলি বলেন। আমাদের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধনভুক্ত কম বেশি 2067টি প্রতিষ্ঠান আছে। এই 2067টি প্রতিষ্ঠানের ভেতরে সক্রিয় কিন্তু সবাই নেই। হাতে গোনা 3 থেকে 400 সংগঠন সংস্থা তারা ফ্রিকোয়েন্টলি প্রজেক্ট সাবমিট করে, প্রজেক্ট তারা ইমপ্লিমেন্ট করে। আর কেউ কেউ আছে যারা এরকম সংখ্যাটা হবে হয়তো আরও 1000 খানেক, যারা মাঝে মধ্যে প্রজেক্ট সাবমিট করে। কেউ আছে যারা বড় প্রতিষ্ঠানের সাথে ইমপ্লিমেন্টিং পার্টনার হিসাবে কাজ করে। আবার প্রায় 1000 খানেক বা তারও বেশি সংস্থা হবে যারা হয়তো অনেকের নিবন্ধন তারা সময় মতো নবায়ন করে নাই, কারণ হচ্ছে তারা ফান্ডের নিশ্চয়তা না পাওয়ার জন্য তারা হয়তো অনেক সময় এই নিবন্ধন নবায়ন করছে না। আবার কিছু আছে যে তারা এমআর-এর লাইসেন্সভুক্ত, একই সাথে তারা মাইক্রো ফিন্যান্সিং করে, একই সাথে তাদের সোশ্যাল যে কাজগুলো, ভলান্টারি কাজ, এটাও করে। এই সংখ্যাটি, এক্সাক্ট ফিগারটি আমি এখন বলতে পারবো না, তার কারণ যে ধারণা পাওয়ার এমআর-এর সাথে কারা করে তাদের অ্যাকচুয়ালি তাদের অ্যাকাউন্টেবিলিটি আমাদের কাছে নেই, যে কারণে আমার সাথে ওই ধারণাটা পাওয়াটা বড়ই মুশকিল হবে। আমরা অটোমেশন যাচ্ছে, আপনি জানেন যে অটোমেশনটা কমপ্লিট হলে আমরা এই ধরনের তথ্য আমাদের ওয়েব পোর্টালে প্রিজার্ভ করব। তখন হয়তো ইনস্ট্যান্টলি একদম রিয়েল টাইম ডেটা আপনাদেরকে সরবরাহ করতে পারবো বলে আমি আশা করছি। তো এই প্রতিষ্ঠানগুলোর রোলটা আমরা একটু জানতে চাই, যে যারা এখন কাজ করছে মূলত এনজিও ব্যুরো থেকে এসে এমএফআই করছে, এদের সম্পর্কে এরা সমাজে বা আমাদের অর্থনৈতিক উন্নয়নে কি রোল প্লে করছে? যারা আপনাদের সিডিএফ ভুক্ত, জি, একই সাথে যারা ভলান্টারি ওয়ার্কস করছে, তাদের অবশ্যই তারা দুইভাবে তারা সমাজের রোল প্লে করছে সমাজ উন্নয়নের জন্য। একদিকে তারা উদ্যোক্তা তৈরি করছে, ছোট উদ্যোক্তা, এমনকি তারা এখন মাঝারি ধরনের উদ্যোক্তাও তৈরি করার ব্যাপারে ফাইন্যান্সিংয়ে যাচ্ছে বা যাবে, এই ধরনের একটা পর্যায়ে তারা রিল্যাক্সেশনে দেওয়া হয়েছে আমাদের থেকে। আবার দেখা যাচ্ছে যে সঠিকভাবে সঠিক প্রশিক্ষণের অভাবে অথবা ভালো কোনো ইনোভেটিভ কোনো চিন্তাভাবনার তাদের অভাব থাকলে তারা এমন এমন জায়গায় তারা হয়তো বিনিয়োগ করে যেখান থেকে তারা এই মাইক্রো ফিন্যান্সের এই লোন গ্রহণ করে সঠিকভাবে তারা উদ্যোক্তা হয়ে উঠতে পারে না। তো সেই ক্ষেত্রে আবার তাদের একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়। যারা ভলান্টারি ওয়ার্কস করে, দ্যাট ইজ, আমি বলবো যে ফরেন ডোনেশন ভলান্টারি অ্যাক্টিভিটিস আইন 2016 যেটা আছে, সেই আইনের আওতায় দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু ওই ধরনের প্রকল্প থেকেও ওদেরকে আবার একটু সাপোর্ট দেয়।
এই সাপোর্টটা দিয়ে তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করে বা ভালো একটা উদ্যোক্তা হওয়ার ব্যাপারে তারা ভূমিকা রাখে। মাইক্রো ফিন্যান্সিংয়ের জন্য যে ফান্ড প্রতিষ্ঠান যেটা রোল করে, সেই ফান্ডের সাথে ফরেন ডোনেশন যেটা ভলান্টারি অ্যাক্টিভিটিসের জন্য, সেইটা যাতে একটা ফায়ারওয়াল থাকে, যাতে কোনো ধরনের মিক্স আপ না হয়ে যায় বা অডিটিংয়ে সমস্যা না হয়, ট্রান্সপারেন্সি সমস্যা না হয়, সেই দিকটা খেয়াল রাখা দরকার। লিটন সাহেব, আপনার 87 সাল থেকে আরম্ভ করে এই পর্যন্ত আসা, কোথায় এমন বাধাগ্রস্ত হয়েছেন কিনা যে এটা আসলে এই বাধাটা না থাকলে আপনি আরও এগিয়ে যেতে পারতেন? আমাদেরকে যদি সংক্ষেপে আপনার এই ধারাবাহিকতা একটু বলেন। এসকেএস ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান যে স্থানীয় কিছু সমস্যা চোখে আসে, সেটাকে প্রতিহত করার জন্য এবং সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য, দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই এসকেএসের আসলে জন্ম হয়েছিল। সেইখানেই আমার সুযোগ হয়েছিল ওখানে নেতৃত্ব দিবার জন্য। আমি তখন থেকেই ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। কিন্তু আসলে তখনকার তৈরিটা ছিল তাদের পাশে থেকে একটা ছোট্ট একটি সিবিও তৈরি করে তাদের সাথে কাজ করা, দরিদ্র মানুষগুলোর সাথে তাদের অধিকার নিয়ে কাজ করা, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করা। কমিউনিটি বেসড অর্গানাইজেশন, এটাই এসকেএসের তখন শুরু। তখন বিভিন্ন ইস্যু ছিল, গভর্নমেন্টের ইস্যুগুলো ছিল, সেখানে কিভাবে তারা সাপোর্টগুলো পেতে পারে, এরকম অ্যাডভোকেসি রিলেটেড কাজগুলো এবং তাদের পাশে থেকে কাজ করা। 87 সালের বন্যা, ভয়াবহ বন্যা, 88 সালের ভয়াবহ বন্যা, 95-এর ভয়াবহ বন্যা, এগুলোর মধ্যেই আসলে করতে গিয়েই তখন আসলে রেজিস্ট্রেশনের বিষয়টা মাথায় আসলো আস্তে আস্তে। বিভিন্ন যখন আমরা সাপোর্ট নিতে যাই, গভর্নমেন্টের সার্ভিসের সাথে লিঙ্ক করতে চাই, তখন আসে যে আমরা কোনো রেজিস্ট্রেশন নিয়েছি কিনা বা আইনগত কোনো বৈধতা আছে কিনা, প্রাতিষ্ঠানিক সত্তা। হ্যাঁ, তখন 91-এ কিন্তু আমরা সমাজসেবা থেকে রেজিস্ট্রেশনটা নেই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ে কাজটা শুরু করি। ইন্টারন্যাশনাল এনজিও যারা দাতা সংস্থা, তখন তারাই খুঁজে বের করতো। তখন তারা বললেন যে ঠিক আছে, আমরা তোমাদের এই ইস্যুগুলোতে সাপোর্ট দিব এই অঞ্চলের জন্য। গাইবান্ধা, বিশেষ করে গাইবান্ধার একটি একদম চর অঞ্চলের একটি অঞ্চল থেকে শুরু এসকেএস ফাউন্ডেশনের। তখন এটা নিতে গেলে তো রেজিস্ট্রেশন লাগবে এনজিও বিষয়ক ব্যুরোর। তখন কিন্তু আমরা 97 সালে আমরা রেজিস্ট্রেশনটা নেই। প্রতিষ্ঠানগুলো যে সহযোগিতাটা পেয়েছি, ওই উৎসাহে কিন্তু উৎসাহিত হয়ে কিন্তু এসকেএস এই জায়গায়। মাইক্রো ফাইন্যান্সের তখন স্যার লাগতো না, এটা আমরা মানে রেজিস্ট্রেশন নিয়ে সমাজসেবার থেকে নিয়ে আমরা করতাম। এটা পরে আসলেন, এটা অনেক পরে, যেটা আমরা শুরু করেছি এমআরএ হওয়ার কমপক্ষে 2 যুগ আগে। তারপরে এমআরএ তৈরি হলো, এমআরএর আমরা লাইসেন্স নিলাম, কাজ শুরু করলাম, মাইক্রো ফাইন্যান্সটা একটু সংগঠিত হয়ে গেল। এদিকে পাশাপাশি সোশ্যাল ডেভেলপমেন্টের কাজগুলো করছি আমরা, বৈদেশিক মুদ্রা নিয়ে এসে স্থানীয় কিছু রিসোর্স মোবিলাইজ করে। মাইক্রো ফাইন্যান্সের ধরনটাও অন্যরকম ছিল, কারণ নিড বেস মাইক্রো ফাইন্যান্স। এই 2500 ধরেন 500 টাকা দিয়ে তখন 2টা ছাগল কিনে পালন করতো, এই টাইপের লোনগুলো আমরা তখন দিতাম। প্রজেক্টের মতো ছিল, গ্রান্ট মানি ছিল। কাজ করতে করতে এক সময় মার্কেটের একটা ইস্যু চলে আসলো। সময়ের সাথে সাথে আমাদের কিছু স্ট্র্যাটেজিও পরিবর্তন হয়ে গেলেন। আমরা মার্কেট লিঙ্কেজ নিয়ে, ভ্যালুয়েশন নিয়ে কাজ শুরু করলাম। এবং সবচেয়ে কাজের মজাটা হচ্ছে প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসন আমাদেরকে সাথে রেখে যেভাবে আমরা ডিজাইনটা করতে পেরেছি, এই জন্য আমাদের কোনো ডিজাস্টার হলে খুব একটা বিপদ হতো না, সমস্যা হতো না। যার যে সম্পদ আছে, সরকারের, প্রশাসনের, আমাদের, সব একত্রিত করে আমরা সুন্দরভাবে, যাতে অর্থ মিসইউজ না হয়, যাতে নষ্ট না হয়, আমরা পরিকল্পনা করে। কখনো কি এইসব কাজ করতে গিয়ে মানসিক প্রেশার তৈরি হয়েছিল? স্থানীয়ভাবে একটা প্রেশার ছিলই, যে কিছু কুসংস্কার ছিল যে আমরা ধর্ম চেঞ্জ করাচ্ছি কিনা, বিদেশি টাকা নিয়ে এসে বিদেশি কোনো অবজেক্টিভ নিয়ে আমরা মাঠে নামছি কিনা, এটা কুসংস্কার ছিল। এটা একসময় কিন্তু আর থাকেনি। মেয়েরা বের হতে পারতো না, কারণ মেয়েরা বের হলেই ধরেই নিত তারা যে মেয়েদেরকে বোধহয় বাইরে নিয়ে যাচ্ছে, বিদেশি কোনো অবজেক্টিভ আছে এখানে। এই পরিবর্তন হতে হতে এখন কিন্তু আর সেই পরিবেশটা নাই। আমরা তো ধরেন রেজিস্ট্রেশন নিয়েছি, মূল মাদার প্রতিষ্ঠান হলো আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার আর জয়েন্ট স্টক কোম্পানি। আর আমরা ফরেন গ্রান্টের ক্ষেত্রে স্যার এখানে আছেন, ওনার প্রতিষ্ঠানের, ওনার নেতৃত্বে কিন্তু এনজিওগুলো এই সাপোর্টগুলো সহজেই কিন্তু বিদেশ থেকে টাকা নিয়ে এসে আমরা কখনো প্রবলেম ফেস করিনি। খুব সহযোগিতা এবং টাইমলি। আমাদের স্যারের কাছে যেতেও হয়নি, যারা কনসার্ন অফিসার তাদের পর্যন্তই শেষ হয়ে গেছে, খুবই কম। সিস্টেমেটিক কার্টিসির কারণে হয়তো স্যাররা হয়তো মাঝে মাঝে নোট দেখা হয় না কেন ইডিদের সাথে। এমআরএ রেজিস্ট্রেশন যখন নিলাম, লাইসেন্স নিলাম আমরা, এমআরএর কিছু ইস্যু নিয়ে আমরা এখন পর্যন্ত একটু মানে প্রবলেমে আছি, বিব্রতকর অবস্থায় আছি। কারণ আমাদের এটা এমআরএর কাজটাই ছিল, তৈরিটা হয়েছিল সাপোর্টিং
রোল প্লে করার জন্য, এখনও করছেন নিঃসন্দেহে, কিন্তু কিছু আইনগত পরিবর্তনের বিষয়গুলো নিয়ে, যেটা আসলে এনজিও একদম স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, এনজিওর মালিক কিন্তু আমরা না, এখান থেকে কিন্তু আমাদের কোনো শেয়ারও নাই। নিশ্চয়ই এই এনজিও কিন্তু গভর্নমেন্টেরই প্রতিষ্ঠান। আমাদের বিষয়ে যে সকল বিষয় বলছেন আমরা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে এগুলো সমাধান হবে। আপনাদের সার্কুলার জারি হয়েছিল এবং আপনাদের কার্যধারাগুলোকে নতুনভাবে সাজিয়ে 11টা কার্যাবলীর মধ্যে দিয়ে যখন বৈদেশিক অনুদান গ্রহণ করা হয়, গ্রহণ করার পরে কতগুলো দায়িত্ব থাকে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, বিভিন্ন অথরিটির সাথে, এগুলো কি সবসময় আপনাদের পক্ষে করা সম্ভব হয়, নাকি কখনো কখনো আপনারা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেন যে ক্লিয়ারেন্স আনার জন্য? কারণ আপনাদের পক্ষে আসলে অনেক সময় হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় দুর্যোগ মুহূর্ত যখন হয় তখন বিভিন্ন এমএফআইগুলো বা এনজিওগুলো নিজেরাই সরাসরি দাতা সংস্থার সাথে যোগাযোগ করে। তো দাতা সংস্থার সাথে যোগাযোগ করে যখন ফান্ড আনার মুহূর্ত হয় তখন তারা পারমিশন পাওয়ার জন্য আপনাদের কাছে যেতে হয়, এবং পারমিশন তো না পেলে আমরা রেকর্ড রাখতে পারবো না। এই ক্ষেত্রে কোনো সমস্যাকে আপনারা কখনো ফেস করেন? এই যে আমাদের দায়িত্ব আমাদের যে ভাগ করে দিয়েছে, এটা কিন্তু দায়িত্ব আগেই ছিল, তবে এইটাকে একটু ওয়েল আর্টিকুলেট করা হয়েছে আর কি এই পরিপত্রের মাধ্যমে। তার কারণ হচ্ছে যে আমাদের আইন 2016 সালের হলেও আমরা এনিওয়ে আমরা যে কোনো 78 ছিল, হ্যাঁ যেটা 78 ওটাকে পরে 16তে পরবর্তীতে সোশ্যাল আইন করা হলো যখন, তো এই আইনের পরে একটা বিধিমালা করা দরকার ছিল, কিন্তু বিধিমালাটা হয়নি এখন। তো যে কারণে আমরা এই পরিপত্রের আলোকেই চলছি। তো পরিপত্রটা একটু বিস্তৃতভাবে করা হয়েছে, সেখানে খুব স্পেসিফাই করা হয়েছে যে এনজিও ব্যুরোর কী কী দায়িত্ব থাকবে, এনজিও ব্যুরো কীভাবে দায়িত্ব পালন করবে, প্রকল্প অ্যাপ্রুভাল থেকে শুরু করে মনিটরিং এবং তার যে আপনার অডিটিং, এই সবগুলি কীভাবে করবে, এগুলো পরিপত্রের ভিতরে বিস্তারিতভাবে আনা হয়েছে। তারপরে বলবো যে এই বিস্তারিত পরিপত্র এটাই যথেষ্ট না, আমাদের বিধিমালার প্রণয়নের কাজ আমরা শুরু করে দিয়েছি। তো বিধিমালা প্রণয়নের কাজ শুরু করে দিয়েছি, এইটা একটু দেরি করছে এই কারণে যে আমাদের আইনটাও একটু রিভাইজ হওয়ার পথে। রিভিশনটা যদি হয়ে যায় তারপর পরে আমাদের বিধিমালাটা হয়ে যাবে আমরা আশা করছি। আপনাদের যে প্রকল্প ছাড় করার ক্ষেত্রে নর্মালি কি কি বিষয়গুলোকে কনসিডার করেন, যদি সাধারণ জনগণের উদ্দেশ্যে দেখতে? তার আগে আপনার আগের প্রশ্নের কিছুটা আর একটু ক্লিয়ার করে দেই। প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা ইনভলভ করি? প্রতিষ্ঠান তো সবসময় ইনভলভ থাকে। প্রথমত হচ্ছে যে প্রজেক্ট ফর্মুলেশনের সময় তো অর্গানাইজেশনগুলো নিজেরাই ফর্মুলেট করার পরে যখন আমাদের কাছে আসে তখন আমরা এটাকে একটু দেখি যে আমাদের যে বিভিন্ন রকম যে পার্সপেক্টিভ প্ল্যান আছে বা SDG 2030 আছে, সেই গোলগুলোর সাথে অ্যালাইন করে কিনা। যদি দেখি যে অ্যালাইন করে, তখন আমরা চিন্তা করি যে এই প্রকল্পটা অন্যান্য কোনো প্রকল্পের সাথে বা সরকারের অন্যান্য প্রকল্প যেগুলি আছে, সরকারি প্রকল্প, তার সাথে ওভারল্যাপ করে কিনা। যে কারণে আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দেই। ওনাদের মতামতটা পাওয়ার পরে তখন আমরা প্রজেক্ট অ্যাপ্রুভাল দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের সংগঠনগুলা বা সংস্থাগুলার কিছু কাজ থাকে, অনেক সময় তারা মন্ত্রণালয়ে সরাসরি, মন্ত্রণালয় যদি তাদেরকে আহ্বান করে যে আসো, এমন একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, এই প্রকল্পের ক্ষেত্রে তাদের সাথে একটা আলোচনার প্রয়োজন, তখন কিন্তু সংস্থাগুলোর প্রতিনিধিকে নিয়েই মন্ত্রণালয় একটা মিটিং করে। এই সময় তারা দেখে যে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি আছে কিনা, প্রবলেম আছে কিনা, সেগুলো আলোচনার মাধ্যমে সেরে তারা একটা আমাদের কাছে মতামতটা পাঠিয়ে দেয়। আর একটা জায়গায় যে আমাদের সংগঠনগুলা বা সংস্থাগুলাকে ইনভলভ হতে হয়, সেটা ইমপ্লিমেন্টেশন পার্ট তো তার নিজের, তারা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করবে সংস্থাগুলা। সেই পর্যায়ে তারা স্থানীয় প্রশাসনকে ইনভলভ করতে হয়। প্রজেক্ট কমপ্লিশনের পরে একটা সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন পড়ে। ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে স্থানীয় যে প্রশাসন আছে আমাদের পক্ষে কাজ করে, ইনফ্যাক্ট যেহেতু আমাদের এত লোকবল নেই। তো তাদেরকে ইনভলভ করলে হয় কি যে পরবর্তীতে তারা বুঝতে পারে যে ইয়েস, এই প্রকল্পটা তো বাস্তবায়নকালে আমি দেখেছি, জেনেছি, সুতরাং এখন সার্টিফিকেশনের পর্যায়ে আমি তো সার্টিফিকেট দিবই। আমাদের যে স্থানীয় প্রশাসনের যারা আছেন, ইউএনও এবং জেলা প্রশাসক, তাদের সাথে ইনভলভ হয়। এইখানে তাদের ইনভলভমেন্টের একটা জায়গা আছে। দুর্যোগকালীন সময়ে যখন হয় তখন তো একটা সমন্বয়ের ব্যাপার থাকে। নর্মাল একটা সমন্বয় তো হয়, কিন্তু দুর্যোগকালীন সমন্বয়টা খুব প্রম্পট হতে হয়। তো এই প্রম্পট সমন্বয়ের ক্ষেত্রে আমরা দেখেছি গত কয়েক ইয়েতে র্যাপিড রেসপন্স,
তো সেই ক্ষেত্রে তখন তো তাদেরকে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হয়। প্রজেক্ট অ্যাপ্রুভালের কতগুলো পর্যায়ে, যেমন প্রথমত হচ্ছে প্রজেক্ট সাবমিট করবে। আমাদের 3 ধরনের প্রজেক্ট ফরম্যাট আছে। একটাকে আমরা বলি FD6, যেটা সর্বোচ্চ 5 বছর ব্যাপী প্রজেক্ট হতে পারে, 5 বছর। আর একটা থাকে আপনার FC1, এই ফরম্যাট। এই ফরম্যাটে সর্বোচ্চ 1 বছর এবং টাকাটা এককালীন। ফান্ড পাওয়া গেছে, এই ফান্ড দিয়ে একবারেই অল্প সময়ের জন্য কাজটা শেষ হয়ে যাবে। আর একটা আছে আমাদের, যেটা আপনি বললেন যে খুব জরুরি, ত্রাণ জাতীয়, ত্রাণ রিলেটেড যেগুলি, এইগুলাটা আপনার FD7 বলি। FD7। তো এই FD7 ফরম্যাটে যেগুলি হয় সেগুলো আমাদের পরিপত্রের বিধান হলো যে উইদিন 72 আওয়ার্স এটার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর এইগুলির জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠাই না, প্রজেক্ট আমাদের কাছে আসে। এবং মেইনলি এখন আমাদের যে FDMN যেটা আছে আমাদের, ওই রোহিঙ্গা ক্যাম্প এবং ভাষাঞ্চল, ওই সব জায়গায় যে সমস্ত প্রকল্প হয় ওটা FD7 এর আওতায় করা। থ্যাংক ইউ সুধীরবৃন্দ। আমরা এখন SKS এর একটি ডকুমেন্টারি দেখে আসব, চলুন আমরা সবাই দেখি। বাংলাদেশের চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নিয়ন্ত্রণ যেন নদী ভাঙন বন্যার হাতে। গাইবান্ধায় যমুনা নদীর পশ্চিম পাড়ে ভরতখালী গ্রাম। বন্যা ও নদী ভাঙনে নিরুপায় দরিদ্র মানুষ। একদল মানুষ চালায় জুলুম, নির্যাতন। দরিদ্র মানুষ হয়ে পড়ে নিঃস্ব। অসহায় মানুষকে রক্ষায় সংগঠিত হয় কিছু যুবক, শুরু করেন কিছু সামাজিক কাজ। 1 ডিসেম্বর 1987 গড়ে তোলেন হাট ভরতখালী সমাজ কল্যাণ সমিতি। সমিতিটি আজ জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা SKS ফাউন্ডেশন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে প্রতিপাদ্য করে পরিচালিত হচ্ছে SKS এর কার্যক্রম। সুবিশাল কর্মীবাহিনী সংস্থার মূল্যবোধকে সমুন্নত রেখে SKS ফাউন্ডেশনকে পরিচালিত করছেন একটি সুশৃঙ্খল উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে। একটি দারিদ্র্যমুক্ত সমাজ, যেখানে প্রত্যেকেই সম্পদের অংশীদার এবং বাকস্বাধীনতা, মর্যাদা ও ন্যায্যতার সঙ্গে বসবাস করে। এই লক্ষ্যকে নিশানা করে SKS চরাঞ্চল অতিক্রম করে পৌঁছে গেছে দেশের খরাপ্রবণ উপকূল ও হাওরের গ্রাম ও শহরে। SKS সামাজিক ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত ন্যায্যতা এবং মৌলিক সেবা সহায়তা, এই 4টি খাতের আওতায় বহুমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে। প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়ন ধারায় সম্পৃক্তকরণ, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার নিশ্চিতকরণ, প্রবীণদের সামাজিক সুরক্ষা, কিশোর কিশোরী ও যুব ক্ষমতায়ন SKS এর সামাজিক ক্ষমতায়ন খাতের প্রধান লক্ষ্য। সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে SKS প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার বিষয়ে সচেতন ও সংগঠিত করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করে বর্ধিত আয়ের পথ দেখানো ও আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করা SKS এর অর্থনৈতিক উন্নয়ন খাতের মূল লক্ষ্য। সামাজিক উদ্যোগ বিকাশে সহায়তা, যুবশ্রেণীর দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের স্বস্তি আনতে সহায়কের ভূমিকা পালন করে যাচ্ছে SKS। মানুষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে অর্থ ও কারিগরি সহায়তা, বাড়ছে উদ্যোক্তাদের সক্ষমতা, ঘটছে তাদের জীবন ও জীবিকার উত্তরণ। পরিবেশ সংরক্ষণ এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি SKS এর পরিবেশ ন্যায্যতা খাতের নিয়মিত কর্মসূচি। বন্যা, খরা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, লবণাক্ততা মোকাবেলায় কমিউনিটি ভিত্তিক প্রস্তুতি ও প্রতিরোধ এবং সবুজ অর্থনীতির পক্ষে অ্যাডভোকেসি SKS এর পরিবেশ ন্যায্যতা খাতের প্রধান উদ্যোগ। দুর্গম এলাকায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয় কমিউনিটিকে সহযোগিতা করতে SKS এর দুর্যোগ সহিষ্ণু পন্থা, প্রযুক্তি ও ফসলের প্রসার স্থানীয় জনগোষ্ঠীকে টিকে থাকার শক্তি যোগাচ্ছে। SKS এর মৌলিক সেবা খাতের প্রধান লক্ষ্য স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক সেবাসমূহে মানুষের অংশগ্রহণ ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ। বৈশ্বিক নানা প্রতিকূলতা বাড়ছে, দেশে বৈদেশিক সহায়তার প্রবাহ কমেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখতে পেশাদারিত্ব ও শিখনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে SKS। জনকল্যাণমুখী সামাজিক উদ্যোগ পরিচালনাও SKS এর অন্যতম লক্ষ্য। SKS এগিয়ে যেতে চায় টেকসই পরিবর্তনের লক্ষ্যে। এই যে বিভিন্ন প্রজেক্ট আপনার চলমান আছে, এগুলোতে বিভিন্ন রিসোর্স পার্টনার আপনার রয়েছে এবং এইসব রিসোর্স পার্টনারের সাথে আপনার বিভিন্ন অথরিটি রিলেটেড আছে। এই যে বিভিন্ন অথরিটি রিলেটেড আছে, এদের সাথে কাজ করতে গিয়ে আপনি পাশাপাশি যেহেতু মাইক্রো ফাইন্যান্স করছেন, যেটা আমাদের ডিজি মহোদয়কে বলছিলেন যে আসলে এখানে ফায়ারওয়াল দরকার, ট্রান্সপারেন্সির জন্য আলাদাভাবে দেখতে হবে। তা আপনি তখন কোনটাকে বেশি গুরুত্ব দেন? একটাকে গুরুত্ব দিতে গিয়ে আরেকটাতে প্রবলেম তৈরি হয় কিনা? রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ, তারপরে এনজিও বিষয়ক ব্যুরো, MRA, কারণ এগুলো রেগুলারই কাজ।
আমাদেরও এই কাজগুলো করার জন্য সেপারেট ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছে তারা সমন্বয় করেন। জেলা পর্যায়ে তো একটা কোঅর্ডিনেশন ইউনিট তৈরি আছে, আমরা করে থাকি। আমরা মাইক্রো ফাইন্যান্স, আমরা এমআর-এর লাইসেন্স নিয়ে মাইক্রো ফাইন্যান্সের তাদের একটা বডি আছে, তারা সবসময় মনিটরিং সুপারভিশন করেন, আমাদেরকে গাইড করেন, সাপোর্ট দেন, এই কাজগুলো করেন। এনজিও ব্যুরো তো স্যারের কাছ থেকে শুনলামই, স্যার যেহেতু এনজিও বিষয়ক ব্যুরো দায়িত্বে আমাদের ডিজি মহোদয়, কারণ তার এত দ্রুত টাইমলি করতে হয়, এটা একদম মানে স্যার যেটা বলছেন আমরা সেই সাপোর্টটাও পাই। যদি কোনো এমার্জেন্সি হয় 72 ঘন্টায় আমরা সাপোর্টটা পাই। এটা রাতের বেলাও পাইছি স্যার, এরকম উদাহরণও আছে। এইটা খুবই একটা সিস্টেমে চলে গেছে আসলে। এখন আপনাদের হাইলাইটেড 3-4টা প্রজেক্টের কথা যদি আমাদেরকে একটু বলেন। আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে বাইরের, জার্মান গভর্নমেন্টের আছে, তারপরে হচ্ছে জাপান এমবাসির কিছু ফান্ড আছে। আমি মেইনলি জানতে চাচ্ছিলাম যে শিক্ষা, স্বাস্থ্য বা গবেষণা এরকম এগুলো তো করি আমরা। আমাদের বললেনই আপনি 30টা প্রজেক্ট আছে। মাইক্রো ফাইন্যান্সও আমাদের, আমরা মাইক্রো ফাইন্যান্সটা আলাদা করি, ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য আলাদা করি। আবার আমাদের সোশ্যাল এন্টারপ্রাইজ কিছু প্রোগ্রাম আছে, সেখানেও আমরা সাপোর্ট নিয়ে সেই সারপ্লাসগুলো ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমরা ইনভলভ করি, যেটা আমরা বলি যে লোকাল ফান্ড কীভাবে আমরা মোবিলাইজ করি। লোকাল ফান্ডের বিষয়গুলো এরকম। কোঅর্ডিনেশনের ক্ষেত্রে সমস্যা হয় না, তবে ডোনারের ক্ষেত্রে কয়েকটা প্রবলেম তো ফেস করেছি আমরা। যেমন দেখেন রানিং প্রজেক্ট, এটা স্যারও শুনেছেন নিশ্চয়ই, ইউএসএডি হঠাৎ করে কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে অনেক প্রজেক্ট বাংলাদেশ থেকে কিন্তু অল্প নোটিশে, টাইমই দেয়নি, এখানে হাজার হাজার মানে স্টাফ কিন্তু চাকরিচ্যুত হয়েছে। যদি ক্যাপাসিটি থাকে কারো সেটা সম্ভব হয়, কিন্তু আসলে সম্ভব হয় না। কারণ একটা প্রজেক্ট, রানিং প্রজেক্ট, এই যে কত গ্রাহক, মানে আমরা বলি যে যারা প্রোগ্রাম পার্টিসিপেন্ট, যাদের মানে কীভাবে আমরা তৈরি করতেছিলাম, ট্রেনিং করে তাদের ক্যাপাসিটি বেড়ে বিভিন্ন লিঙ্ক করানো, তাদের আইজি, অনেকগুলো কাজগুলো করতাম, হঠাৎ করে প্রজেক্টটা বন্ধ হয়ে গেল। আপনি জানেন যে আমাদের আসলে আগে যে বৈদেশিক অনুদান আমরা পেতাম, এখন ডে বাই ডে কিন্তু এটা কমে যাচ্ছে। এবং সর্বশেষ এমআর-এর যে রিপোর্ট, সেখানে দেখলাম যেটা 24 জুনে বোধহয় 0.22 ছিল, মানে খুবই কমে গেছে। আপনার 0.22 বলতে হচ্ছে যে তাদের এমএফআইগুলোর যে টোটাল তহবিলের যে উৎস, সেখানে পার্সেন্টেজ কমে গেছে। তো এই যে কমে যাচ্ছে, এটা বাড়ানোর বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? অনেক সময় ফান্ড আনার পরে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ যে উঠানামা করে, সে উঠানামার কারণে হয়তো কখনো ফান্ড কমে যায়, কখনো বেড়ে যায়। তখন আবার বেড়ে গেলে যেটা হয় যে আবার আপনাদের অনুমোদন প্রয়োজন হয়, এবং সেখানে কিন্তু কিছু সিস্টেমেটিক প্রবলেম তৈরি হয়। আমাদের 24-25 অর্থ বছরের টোটাল ফরেন ডোনেশন দিয়ে আমরা প্রজেক্ট নিয়েছি 7,602 কোটি টাকা। পরিমাণে তাহলে কমছে 7,602 কোটি টাকা। আর আপনাদের ওই হিসাবটা হচ্ছে যে যারা মাইক্রো ফিন্যান্স করে, আবার যারা ভলান্টারি ওয়ার্কস করে, তাদের হিসাব সম্ভবত। এর বাইরে তো আরো অনেক অর্গানাইজেশন আছে যারা ফরেন ফান্ড নিয়ে কাজ করে, আর বিশেষ করে ইন্টারন্যাশনাল এনজিওগুলো তো তারা মাইক্রো ফিন্যান্স করে না, ওই পার্সেন্টেজের ওই হিসাবের ভিতরে ওরা নেই। আর ওই গ্যাপটার কথা যদি একটু বলতেন, যে যখন ফান্ড আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট যখন ফ্লাকচুয়েট, এইটা খুব ইজি করে দিয়েছি। যখন একটা লম্বা সময় ধরে একটা প্রকল্প বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে অনেক ডলারের মূল্যমান ফ্লাকচুয়েট করে, তখন যে হ্রাসবৃদ্ধি ঘটে, সেই হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দেই যে 5 বছরের একটা প্রজেক্ট হলে একদম 5ম বছরে এসে যেন ওইটাকে আমাদের সংশোধিত FD6 অনুমোদন করে নিলেই হবে। আমি খুব সংক্ষেপে লিটন ভাইয়ের কাছে যাব। এই সিডিএফের কাছ থেকে বা এনজিও ব্যুরোর কাছ থেকে আপনি বা আপনার আমাদের প্রতিষ্ঠান যারা আছে, তাদের কি প্রত্যাশা, আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের ডিজি মহোদয়কে একটা আবেদন রাখবই, স্যার ফান্ড ঠিক আছে, ফান্ড কমে নাই, কিন্তু একটা জায়গায় এনজিওর সংখ্যা কমে যাচ্ছে ফান্ডিংয়ের। কারণ হচ্ছে যে ওই বাছাই করা কিছু এনজিওর সাথেই তারা যারা ভালো লিঙ্কেজ, এই ফান্ডিংগুলোও ঠিকই আছে, কিন্তু অসংখ্য ছোট ছোট সংগঠনগুলো এরা বঞ্চিত হচ্ছে। এই জায়গায় স্যার যদি আপনার দিক থেকে কোনো আইএনজিও বা ডোনার এজেন্সির সাথে বসার একটা সুযোগ হয়, তাহলে দেশের একদম রুরালে কাজ করার একটা সুযোগ থাকবে। আমরা একটা মিটিং করেছি কিছুদিন আগে, আমি ছিলাম না, কিন্তু এটা একটা মিটিং করেছি, সেখানে আপনাদের যে গ্রান্ট এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টের আওতায় যে আপনাদের যে লোকালাইজেশন, যেটা অর্থাৎ স্থানীয় এনজিও, ছোট ছোট এনজিওদেরকে নিয়ে কাজ করার যে বিষয়টি আছে, সেই বিষয়টা আলোচনা হচ্ছে। এবং এইখানে আমরা আরও কিভাবে এটাকে সুন্দরভাবে বিধিবদ্ধভাবে
করতে পারি যে যাতে তারাও ইনভলভ হতে পারে এই ধরনের? সিডিএফ যেহেতু ক্রেডিট ডেভেলপমেন্ট ফার্ম, 700-র উপরে সংগঠন নিয়ে এই ফার্মটা কাজ করছেন এবং এটি মানে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর একটি প্ল্যাটফর্ম। এই ক্ষেত্রে বলবো যে আপনি আমাদের এনজিও ব্যুরো ডিজি মহোদয়ের সাথে, সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে, তারপরে জন স্টক কোম্পানি সবাইকে একটা কোঅর্ডিনেশন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমরা বিশেষ করে এনজিও ব্যুরো ডিজি মহোদয় এবং আমাদের ক্যাসেল লিটন ভাই আপনাদেরকে সিডিএফ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অত্যন্ত সুন্দর বক্তব্য রেখে আমাদের এই সেক্টরকে কিভাবে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায় সে পরামর্শ দিলেন। শুধু দর্শকবৃন্দ, আপনারা এই দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে মাইক্রো ক্রেডিট সংশ্লিষ্ট জ্ঞানীজন, অভিজ্ঞজনকে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।